নমস্কার, আপনাদের সাথে আমি পৃথ্বীরাজ। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়েছিল, এগিয়ে আছে। দেখে নিচ্ছি হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়েছিল, এগিয়ে আছে। অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের কৈলাসহর মহকুমার ৯তম সম্মেলন ২০১৭। কৈলাসহর আরজিএম হাসপাতালে পরিদর্শনে ছুটে গেলেন উন্নয়ন মন্ত্রী। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের উপজাতি ছাত্রীবাসের ১৪ জন ছাত্রী গুরুতর অসুস্থ। ট্যালেন্ট সার্চ একাডেমির পক্ষ থেকে ট্যালেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হল ছাত্রছাত্রীদের। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী মহোদয়ের তপের মধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। উদ্যোগে ব্লক ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ী আমবাসা ব্লক। সমাপ্তি হল লক্ষ্মীপুর সামাজিক সংস্থা ফুটবল টুর্নামেন্ট ২০১৭। অনুষ্ঠিত হল জেনারেল পদ্মজং ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ২০১৭। হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়েছিল, এগিয়ে আছে। এবারে সংবাদ বিস্তারিত। কৈলাসহর মহকুমা ভিত্তিক মৎস্যজীবী ইউনিয়নের ৯তম সম্মেলন অনুষ্ঠিত হল মিনি মার্কেট দ্বিতল ভবনে। সম্মেলনের সূচনা করেন পুর ভাইস চেয়ারপারসন শ্রী মনীষ সাহা প্রমুখ। অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের ৯তম কৈলাসহর মহকুমা ভিত্তিক সম্মেলন ২০১৭। কৈলাসহর মিনি মার্কেট দ্বিতল ভবনে অনুষ্ঠিত হল উক্ত ৯তম মহকুমা সম্মেলন। কমরেড রূপ মিয়া এবং কমরেড লবু নম মঞ্চে উপবিষ্ট ছিলেন। কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মনীষ সাহা সম্মেলনের উদ্বোধক। সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শ্রী বিধুভূষণ মালাকার। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী শৈলেশ মালাকার এবং ভবতোষ সরকার প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুস্তাক আহমেদ। উক্ত সম্মেলনে ২৫ দফা দাবির সনদ নিয়ে আলোচনা করেন বক্তারা। সম্মেলনে সভার উপস্থিতিতে নব কমিটি গঠিত হয়। মোট ৩১ জন মৎস্যজীবীকে নিয়ে গঠিত হয় এই নব কমিটি। কমিটিতে সভাপতির দায়িত্বভার দেওয়া হয় বাদল মালাকারকে এবং সম্পাদক হিসেবে নিয়োগ হন মোহাম্মদ ইয়ামিজ আলী প্রমুখ। আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের ভারতবর্ষে যে সৃষ্টি, তখন থেকে ঐক্যের মধ্যে আমাদের একতা। আমরা নানা জাতি এখানে বাস করি, নানা ধর্মের মানুষ এখানে বাস করি, নানা পোশাক করি, নানা ধরনের খাদ্য আমরা খাই, কিন্তু বিভিন্ন তো থাকলেও এর ভিতরে একটা একতা আছে, সেটা হলো আমরা ভারতবাসী। কিন্তু বিগত ৩টি বছর ধরে যারা ক্ষমতায় এসছে, আসার পরেই তাদের যে বক্তব্য সেটা হলো কি, যে ৫০০ বছর পর আমরা যে রাজত্বটা পেয়েছি সেটা হলো রাম রাজত্ব। এখানে রাম রাজত্ব, রামের বংশধর সবাই, এখানে যারা মুসলিম আছে, এখানে যারা খ্রিস্টান আছে, এখানে যারা বুদ্ধিস্ট আছে, সবাই রামের বংশের উদ্ভূত।
তারা রামের বংশ থেকে এসেছেন, তাদের আর কোনো জাতি নেই। এখানে থাকতে হলে সবাইকে রাম যারা রামের ভক্ত এই হিসাবেই থাকতে হবে। আর যদি এই হিসাবে না থাকে তারা হবেন হারাম যারা। এই কথাগুলো এখন এসে গেছে, এখানে ঐক্যের কথা নেই। কেউ কেউ বলছেন যে এখানে সম্পাদকীয় প্রতিবেদন। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন নবম কৈলাসহর মহকুমা সম্মেলন তারিখ 12/2/2017 আজকে রবিবার স্থান বিবেকানন্দ কমিউনিটি হলে অষ্টম কৈলাসহর বিভাগীয় সম্মেলনের পর প্রায় 3 বছর 2 মাসের মাথায় আমরা নবম কৈলাসহর মহকুমা সম্মেলনে মিলিত হয়েছি। গত সম্মেলনে যৌথ বিভাগীয় কমিটির সদস্য সংখ্যা ছিল 37 জন। কৈলাসহর মহকুমার মোট 3টি কৈলাসহর মহকুমার মোট 3টি অঞ্চল নিয়ে বর্তমানে মহকুমা কমিটি প্রথমে আমি নিজের সংগঠনের কাজকর্মে দুর্বলতা তৈরি করেছি, আগেই বলেছি আমি বিভিন্ন কারণে। আমরা অনেকেই খবর জানি না, একটা সম্মেলন করতে হলে 20-25 হাজার টাকা সেখানে প্রয়োজন হয়। 18, 19, 20 এই 3 দিন মেলাগড়ের মধ্যে আপনাদের রাজ্য সম্মেলন। এখান থেকে 11 জন প্রতিনিধি যাবেন। যারা প্রতিনিধি যাবেন সংগঠন থেকে তাদের খরচা বহন করার কথা। রাজ্য সম্মেলনের মধ্যে 6,000 টাকা। যেহেতু মহকুমাটা দুর্বল, কিন্তু আসলে কিন্তু আমরা দুর্বল না। কুমারঘাট চাইতেও আমাদের এখানে আমরা শক্তিশালী। কুমারঘাট চাইতেও এই জায়গার মধ্যে, যদিও কুমারঘাট ধর্মনগর থেকে মাছ এনে আমাদের এখানে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করে। আমাদের খাওয়া বিল সহ, চন্দ্রপুর সহ, হাওড়ের বিল সহ যত ব্যবসায়ী আমাদের আছে, কুমারঘাটে তত মাছ ধরার লোক নেই, ব্যবসা করার লোক নেই, ধর্মনগরে নেই। চাঁদপুর থেকে, কাছাড় থেকে যদি মাছ ধর্মনগরে না আসে, ধর্মনগরের স্থানীয় মাছের কুড়ায় না। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে যদি মাছ না আসে, তো আমাদের কৈলাসহরের চাহিদা, লোকের যে মাছ বিক্রি হয়। আজকে টাইগর অঞ্চল, দেওড়াছড়া, মুরইবাড়ি যে বিষয়গুলি আছে, তারাও কিন্তু মৎস্যজীবী। আমরা তাদের ভুল রাখি না, আমরা তাদেরকে মেম্বারশিপ দেই না। মেম্বারশিপ 6,000, সেই টাকাটাও মেম্বারশিপের আমরা দেই না। দুর্বলতাটা তাদের নয়, দুর্বলতাটা আমাদের। আপনারা সবাই অভিনন্দন জানাবেন। এই কৈলাসহরের মার্কেটে যারা মাছ বিক্রি করেন, ব্যবসা করেন, আড়তদারি হোক আর খুচরা বিক্রি হোক, আমি দেখেছি তারা যে পরিমাণ টাকা দিয়েছেন, 1,000, 2,000 আরো বেশি করে দিয়েছেন। নিজেরা পরিশ্রম করেছেন, ঘরটা সাজিয়েছেন, একদম ফ্ল্যাট, এই সাজসজ্জা থেকে শুরু করে সব তাদের উদ্যোগেই হয়েছে। তাদেরকে আমি আশীর্বাদ জানাই। এটা তাদের একা করার কথা নয়, সবাই মিলে মিশে করার কথা। প্রতিটি অঞ্চলে সেখানে ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার সেইগুলি লাগানোর কথা, একটা জাঁকজমক সম্মেলন হওয়ার কথা। এটার বার্তা সারা কৈলাসহরে ছড়িয়ে পড়ার কথা। আপনারা দেখেছেন যারা প্রস্তুতি কমিটি ছিলেন, আমরা অনেক ভাতৃপ্রতিম সংগঠনকে নিমন্ত্রণ করেছি, কেউ আসেনি, একজনও না। অতএব একলা চলরে আমি আমার সুখে আমাকে যেতে হবে। আগামী দিন এই কমিটিটা হবে, সম্পাদক সেই কমিটির একটা প্রস্তাব
আপনাদের সামনে উত্থাপন করবেন, হয়তো না মানবেন, আমি বলবো কি করে হলাম? আগে তো একজনের বাড়িতে যেতে পারতো না, একজনের বাড়িতে ঘর খাইতে চাইলে পরে ধরে গ্লাস দিয়ে দিতে হয়, আর পান খাইলে পরে কোনো অনুষ্ঠানে পান খাইয়ে পরে মাথা তো করাই জায়গাটা দিয়া গরুর বিশ্বাস দাঁড়ায় গেলে উচ্ছিষ্ট সুন্দর করবে। হ্যাঁ, মানে তার বাড়িতে দিয়ে খাইতে সেইলে এক সময় না এক সময় ওই নিতাই নম্বরে আপনি ছিলেন। কৈলাসহর অঞ্চলে 600 মেম্বারশিপ ছিল, এখানে আমরা 500 মেম্বারশিপ করি। মোট আমরা 2,500 টাকা রাজ্য কমিটিতে জমা দিই। তো অন্যান্য অঞ্চলে কোনো মেম্বারশিপ আমাদের এখানে আসেনি। শুধু এটা নয়, আমরা অনেকটি মিটিং করেছি ওই সভাপতির জন্য, কিন্তু কোনো মিটিংয়ে কোনো অঞ্চলের কাউকে উপস্থিত করাতে পারিনি। উপস্থিত যারা হয়েছেন এদের 1-2 হয়েছেন, কিন্তু এরা কোনো মেম্বারশিপের টাকা জমা করেনি। তাই কমরেড, আমি বেশি কিছু বলবো না। রাজু দেবের রিপোর্ট, ভিশন টিভি। কৈলাসহর আরজিএম হাসপাতাল স্থানান্তর নিয়ে অবশেষে সরব হলেন কৈলাসহর উন্নয়ন মঞ্চ। রবিবার হাসপাতাল পরিদর্শনে গেলেন উন্নয়ন মঞ্চের প্রতিনিধি দল। কৈলাসহর আরজিএম হাসপাতাল স্থানান্তর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একাধিকবার সরব হলেও শেষ পর্যন্ত সবাইকে নিদ্রায় রেখে হাসপাতালের সমস্ত চিকিৎসা সামগ্রী উধাও। শেষ পর্যন্ত 12 ফেব্রুয়ারি কৈলাসহর উন্নয়ন মঞ্চের এক প্রতিনিধি দল আরজিএম হাসপাতাল পরিদর্শনে গিয়ে পিতৃ-মাতৃ হারানোর মনোভাব নিয়ে ফিরে আসেন। উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে শ্রী অমৃতলাল ভট্টাচার্য বলেছেন, বর্তমানে আরজিএম হাসপাতাল একটি শ্মশানে পরিণত হয়েছে। সবকিছু শুনশান, কিছুই নেই। সমস্ত উধাও করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শ্রী অমৃতলাল ভট্টাচার্য আরও বলেছেন, রাজ্য সরকার উক্তি দিয়েছিলেন আরজিএম থেকে কিছুই নিয়ে যাওয়া হবে না। শ্রী অমৃতলাল ভট্টাচার্যের মতে আরজিএম হাসপাতালের একটি কালো অধ্যায় উন্মোচন হল 2017 সালে। আরজিএম হাসপাতাল স্থানান্তরের প্রতিবাদে উন্নয়ন মঞ্চ ব্যাপক আন্দোলন সংগঠিত করবে বলে হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে। সাব ডিভিশন হাসপাতাল দেখে মনে হচ্ছে ভূতের ভাষা। একটাও পেশেন্ট নাই, ডাক্তার মাত্র একটা, নার্স। অভিন্ন উত্তর জেলা তথা ঊনকোটি জেলার এক দুর্ভাগ্যের বিষয় যে আরজিএম হসপিটাল এখানে চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র ছিল, সেটাকে একটা মৃতপ্রায় সংগঠনে রূপান্তরিত করা হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল, স্বয়ং মুখ্যমন্ত্রী ডিস্ট্রিক্ট হসপিটালের উদ্বোধনের সময় বলেছিলেন আরজিএম হসপিটাল থেকে একটা সুইচও নেওয়া হবে না, একটা স্টিচও নেওয়া হবে না, কিন্তু পুরো আরজিএম হসপিটালটাকে একটা শ্মশানপুরীতে পরিণত করে সমস্ত ডাক্তার, স্টাফ, ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস যা আছে সমস্ত কিছু ভগবান নগরে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমরা পুরো হসপিটালটা ভিজিট করলাম, একজন রুগীও ভর্তি নেই। এটা আরজিএম হসপিটালের ইতিহাসের একটা কালো অধ্যায় বলে আমরা মনে করছি। আমরা সমস্ত অংশের জনগণের কাছে আহ্বান করছি, আপনারা এর বিরুদ্ধে, স্বাস্থ্যনীতির বিরুদ্ধে, রাজ্য সরকার যে স্বাস্থ্যনীতি দিচ্ছে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ যাতে প্রতিবাদে গর্জে ওঠেন। আরজিএম হসপিটালকে আরজিএম হসপিটালের মতোই রাখতে হবে, সাব ডিভিশনাল হসপিটালের মতো, এবং ডিস্ট্রিক্ট হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রিক্ট হসপিটালের মতো গড়ে তুলতে হবে, সমস্ত স্পেশালিস্ট ডক্টর সহ। এটা আমরা দাবি করছি। আগামীকাল আমরা এসডিএমও সাহেবের কাছে ডেপুটেশন দেবো। পরশুদিন আমরা সিএমওর সঙ্গে মিট করব। যদি কোনো সুব্যবস্থা না হয় তাহলে বৃহস্পতিবার আমরা গণ ডেপুটেশনের কল দেবো, ধর্নায় বসবো, এবং ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন এই যেতে উন্নয়ন মঞ্চ পিছপা হবে না। ধন্যবাদ। রাজু দেবের রিপোর্ট, ভিশন টিভি। আচমকা অসুস্থ হয়ে পড়লেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের উপজাতি ছাত্রীবাসের 14 জন ছাত্রী। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় 14 জন ছাত্রী। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের উপজাতি ছাত্রীবাসের 14 জন ছাত্রী গত 10 ফেব্রুয়ারি শুক্রবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। পরের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি শনিবার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের গোচরে আসে। বিলম্ব না করে কলেজ কর্তৃপক্ষের তৎপরতায় নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। সেখানেই জেলার ভারপ্রাপ্ত এসডিএমও ডাক্তার আমিনুল ইসলাম 14 জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা করেন। ডাক্তার আমিনুল ইসলাম 14 জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা করার পর 12 জন ছাত্রীকে ছুটি দিয়ে দেন এবং 2 জনের
দুজনের অবস্থা গুরুতর থাকার ফলে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে দেন। ডাক্তার আমিনুল ইসলাম বলেছেন, রোগের লক্ষণ ছিল ডিসেন্ট্রি অর্থাৎ পেট খারাপ, তবে সেটা জল থেকে হতে পারে, খাওয়া দাওয়া থেকেও হতে পারে বলে প্রাথমিক ধারণা। হোস্টেল থেকে কতজন মানে হাসপাতালে টোটাল তো আমরা এখন অবধি আমরা হিস্ট্রি নিয়ে দেখছি, টোটাল আমরা এখানে 14 জনের হিস্ট্রি আছে। 14 জনের মধ্যে 2 জন হসপিটালাইজ। তারা যখন 11টার সময় আমার রিপোর্ট করছে, আমি হসপিটালে ছিলাম, তখন আমি তাদের অ্যাডমিশন করি। অ্যাডমিশন করার পরে কিছুক্ষণ পরে অবস্থা ডিটেক্ট করতেছে, তখনই আমি তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করছি। রেফার করার পরে এখানে তাদের চিকিৎসা চলছে। আর এখন আমি 3:30টার সময় তাদের হোস্টেল ভিজিটে আইছি। হোস্টেলে ভিজিট করার পরে সমস্ত মেয়েদের আমি জিজ্ঞাসা করছি, তাদের মধ্যে এমন কোনো সিরিয়াস কোনো কিছু নেই। তবে টোটাল ক্যাপাসিটি তাদের 28 জন, যেটা আমি মেয়েদের থেকে পাইছি। 28 জনের মধ্যে 14 জন আপনার কম বেশি সবাই ইনফেক্টেড। এবং আমরা এখন তাদের যে হিস্ট্রি অনুসারে তারা হিস্ট্রি হচ্ছে জল থেকে এই ডিজিজগুলো হইতে পারে, এই ফুড পয়জনিংটা হইতে পারে। জলের স্যাম্পল কালেকশন করছি। কেউ আবার কইতেছে যে স্যালাড থেকে হইতেছে, স্যালাডের স্যাম্পল আমি কালেকশন করছি এবং ভমিটিং স্যাম্পলও আমি কালেকশন করছি। এইগুলো আমরা এখন প্রিজারভেটিভ করে এটা আমরা এজেন্সিতে পাঠাবো। আবার কেউ করতেছে নাকি কালকে খিচুড়ি, কিন্তু যারা ওইখানে গেছে তাদের মধ্যে দেখা যায় 2-1 জন ইনভলভ হয়েছে, আবার কেউ কিছুই হয়েছে না তার। হ্যাঁ, আবার আরেকজন আমাকে এক্ষুনি বললেন যে মেলাতে ওনার বাড়িতেও নাকি খিচুড়ি খেয়ে কিছু মানুষ ইনভলভ হয়েছে, আবার কেউ হয়েছে না। মেলাতে যে স্যাম্পলগুলো এটা তো আমাদের কালেকশন করা সম্ভব না। হোস্টেলের স্যাম্পল সমস্ত কিছু আমি কালেকশন করছি, অ্যাকসেপ্ট স্টুল ছাড়া সমস্ত কিছু কালেকশন। দেখা যাক আমার পরীক্ষা নিরীক্ষা কি আমি রিপোর্ট পাই, এটার উপরে আমি আশাবাদী। স্যার একটা জিনিস, তো যাওয়ার পরে নাকি হসপিটাল তরফ থেকে কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের না, দেখেন যে সময় ম্যাডাম নিয়ে গেছিল তখন আমি নিজেই হসপিটালে ছিলাম। যখন আমার ইএমও সাহেব যখন এটারে দেখছে, দেখার পরে আমি আবার ওয়ার্ডে তাদের পরীক্ষা করছি। আমরা ডাক্তার নির্মল দাস ওই ছাত্রীদের বলবো যে ওই মেডিসিন দেওয়ার জন্য, তখন নাকি জনৈকা দিদি নামে যে ভদ্রমহিলা মানে নার্স বললেন যে দিদি না করেছেন, তো ওই দিদিটাকে এবং ডাক্তারের না, কথা মতো আমি মানতেছি না, কারণ আমার যে 2 জন অ্যাডমিটেড পেশেন্ট এখানে ছিল, আমরা অলরেডি ডিপ চলছে, এই পজিশনে আমরা ওআরএস দিতে পারি না, যে তার ডিপ চলছে। আর যেটা বুঝেছে যে আমি যে সময় তাদের অ্যাডমিটেড করছি ওই সময় একজন পেশেন্টের গায়ে জ্বর ছিল, আমি ফেব্রিনিল ইঞ্জেকশন অ্যাসোস মানে রাখছি, যাতে কোনো অসুবিধা হলে ফেব্রিনিল দিতে পারি। হয়তো বা সিস্টাররা এই জন্যই দিছে না যে যদি ট্যাবলেটও খায় আবার ফেব্রিনিলও স্যারের ডিরেকশন দিয়ে গেছে, তাহলে রুগীর হয়তো সমস্যা হইতে পারে। আমার মনে হয় সিস্টাররা এই জন্যই এটারে দেওয়া হয়েছে না। আর তো ডাক্তার মিনময় দাসের তাহলে না, মিনময় যে প্রসঙ্গে কইতে যে হয়তো বা ভাবছে যে তার স্যালাইন চলছে না বা ইয়া না, এই জন্য হয়তো কইতে পারে, আমার মনে হয় এটাই হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে আর কোনো ইয়ে থাকে। আমি সারাদিনই এদের পাশে আছি। আমি শুধু 2টার সময় খাওয়া দাওয়া করতে গেছি, নাহলে এখনও আমি 3টার সময় আমার এই হোস্টেলে ঢুকছি এবং তাদের হিস্ট্রি নিতেছি। আমি সারাক্ষণই এদের নিয়েই ব্যস্ত। আমি চাই তারা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ভালো ফ্রেশ ফুড হইতো এবং জল জাতীয় ফুড তারা মানে খায়। এবং আমি স্যারের সাথেও কনসাল্ট করছি, স্যারের কইছে যে অ্যাকোয়াগার্ড শীঘ্রই যাতে ব্যবস্থা করা হয় এবং হোস্টেলে যাতে দেওয়া। রাজু দেবের রিপোর্ট, ভিশন টিভি। প্রতি বছরের ন্যায় এবার অনুষ্ঠিত হলো ট্যালেন্ট সার্চ একাডেমি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ট্যালেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2017। যুবরাজনগরস্থিত ট্যালেন্ট সার্চ একাডেমি বিদ্যালয়ের 2য় বর্ষপূর্তি উপলক্ষে নার্সারি, KG1, KG2 ছাত্রছাত্রীদের ট্যালেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হলো বিদ্যালয় প্রাঙ্গণে। তৎসঙ্গে সচেতন অভিভাবক হিসেবে 5 জন অভিভাবককে পুরস্কৃত করা হয়েছে। 11ই ফেব্রুয়ারি শনিবার সকাল 9টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত পুরস্কার বিতরণ করা হয়। ট্যালেন্ট সার্চ একাডেমি বিদ্যালয় পরিচালনা কমিটি আহুত ট্যালেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল খালিক, মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, ট্যালেন্ট সার্চ একাডেমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মালিক,
যুবরাজনগর এলাকার প্রবীণ নাগরিক মোহাম্মদ আব্দুল রহমান এবং আইএস মুরারি মোহন সরকার। ট্যালেন্ট সার্চ একাডেমি বিদ্যালয়ে 2015 সনের 7ই ফেব্রুয়ারি পথ চলা শুরু হয়। তৎকালীন জেলাশাসক শ্রী মৃণাল কান্তি নাথ মহোদয়ের হাত ধরেই এই বিদ্যালয়ের উন্মোচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিদ্যালয়টির 3য় বর্ষে পদার্পণ। বিদ্যালয়ে মোট 225 জন কচিকাঁচা পঠন পাঠনে নিমজ্জিত। অদূর ভবিষ্যতে ছাত্রছাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করলেন এই বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং শিক্ষক শিক্ষিকা প্রমুখ। আমরা মোট 17 জনকে পুরস্কৃত করেছি। তার মধ্যে থেকে নার্সারিতে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে, কেজি 1-এ ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে এবং কেজি 2-তে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে, স্ট্যান্ডার্ড 1-এ 1 জনকে এবং সর্বোপরি সমস্ত স্কুলের মধ্যে থেকে সবচেয়ে ট্যালেন্ট অ্যাওয়ার্ড, যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে থাকে ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2016 হিসাবে একজনকে আমরা পুরস্কৃত করেছি এবং অভিভাবকদের মধ্যে থেকে 5 জন সচেতন অভিভাবককে আমরা আজকে পুরস্কৃত করেছি। এই সচেতন গার্জিয়ান যারা আমরা বেছে নিয়েছি এইভাবে, যারা নিয়মিত স্কুলে আসেন তাদের বাচ্চাদেরকে নিয়ে এবং স্কুলের পড়াশোনা সম্পর্কে খবরাখবর নেন, স্কুল যাতে ভালো চলে তার জন্য আমাদেরকে পরামর্শ দান করেন। বিভিন্নভাবে তাদের থেকে যে সচেতনতার পরিচয় আমরা পেয়ে আমরা এই জাতীয় 5 জন লোককে আমরা সচেতন গার্জিয়ান হিসাবে নির্বাচিত করে তাদেরকে একটা পুরস্কার তুলে দিয়েছি। আব্দুল সুফানের রিপোর্ট, ভিশন টিভি। লংতরাই ভেলি মহকুমা ছয়লেন্টারস্থিত মহকুমা শাসকের কার্যালয়ে মন্ত্রী বাদল চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হল এক পর্যালোচনা বৈঠক। 10 ফেব্রুয়ারি লংতরাইবেলি মহকুমার চৌলেংটাস্থিত মহকুমা শাসকের কার্যালয়ে মন্ত্রী বাদল চৌধুরী মহোদয়ের পৌরোহিত্যে বসে পর্যালোচনা বৈঠক। বৈঠকে স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এই বৈঠকে মন্ত্রী মহোদয় কড়া নির্দেশ দিলেন, যেসব আশাকর্মী ঠিকভাবে কাজ করছে না তাদেরকে ছাঁটাই করা হোক। তৎসঙ্গে আরও নতুন আশাকর্মী নিয়োগের জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন। কজন আছে এগুলিকে বাতিল করবে, কারণ ম্যালেরিয়া যখন ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছিল 2 বছর আগে, আমি তখন দেখেছি অনেক আশাকর্মী তারা এলাকায় থাকতেন। তাদের যে দায়িত্ব যে ভিলেজে বা সেন্টারে দেওয়া হয়েছে, বেশিরভাগই হয় সামন সোলেনটা এসব জায়গার মধ্যে থাকতে। শুধু আশাকর্মী না, স্বাস্থ্য দপ্তর অন্যান্য কর্মচারী তখন থাকতেন, এমপিডব্লিউ তারা কেউ স্টেশনে থাকে। তো পঞ্চায়েত আশাকর্মী ব্যাপারে পুরো দায়িত্ব কিন্তু ভিলেজ কমিটির হাতে। এনএসি এলাকার ভিলেজ বললে তো আর মানে কি আছে, জানা এটি কেন হলো না? এরপরে তো যারা কাজ করবে ওয়ার্ড কমিশনে তাদের বিল পাঠাবে, বিল। আমবাসা প্রতিনিধি রিপোর্ট, ভিশন টিভি। সিআরপিএফ এর উদ্যোগে ব্লক ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয়ী আমবাসা ব্লক। দেখে নেওয়া যাক এই খেলার কিছু মুহূর্ত। সিআরপিএফ এর 140 নম্বর ব্যাটালিয়নের জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে 11ই ফেব্রুয়ারি আয়োজন করা হয় ব্লক ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন সিআরপিএফ এর 140 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট গোপাল ইওভিভ, সহকারী কমান্ডেন্ট এস শান্তিল নাথন এবং অজিত কুমার, ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা পাইমং মগ। টুর্নামেন্টে ধলাই জেলার আমবাসা, মনু, দুর্গা চৌমনি, গঙ্গানগর, সালেমা, ডম্বুরনগর ব্লক অংশগ্রহণ করবে। প্রথম ম্যাচে মুখোমুখি হয় আমবাসা বনাম সালেমা ব্লক। সবশেষে 6-1 গোলের ব্যবধানে আমবাসা ब्लॉक जयी है। उनसे एक चीज कहना चाहूंगा, खेल को खेल भावना से खेलें। ये फुटबॉल गेम पूरे जोश खरोश दमखम का गेम है। दमखम से खेलें, जोश से खेलें, ताकत से खेलें, लेकिन एक चीज का ध्यान रखें, कोई खिलाड़ी अपने को बहुत ज्यादा घायल ना कर ले। हमारा उद्देश्य जो था ये कराने का, वो ये है कि युवा खेल
समाज और प्रगति, ये सब चारों चीजें एक साथ जुटा हुआ है। युवा होगा तो सब समाज की प्रगति होगी और खेल पूरी सोसाइटी को एक साथ लाने। আমবাসা প্রতিনিধি রিপোর্ট ভিশন টিভি। সমাপ্তি হলো লক্ষ্মীপুর সামাজিক সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2017। জয়ী হামিদপুর একাদশ। দেখে নেওয়া যাক চূড়ান্ত পর্যায়ের খেলার মুহূর্ত। খেলাধুলা করবে তখন খেলাধুলার মাধ্যমে শিক্ষার সঙ্গে এগুলো অবশ্যই থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি এইমাত্র আমাদের আজকের এই ফাইনাল ম্যাচে উদ্বোধনী খেলোয়াড়রা খুব সুন্দরভাবে সারিবদ্ধ। আমি আমাদের মঞ্চে বসে আজকে আপনারা আমাদের মধ্যে প্রবেশ করুন। আমাদের ভীষণ টিভি রিপোর্টার আব্দুল সুলতান ওনার ক্যামেরা মুখরিত হয়ে উঠছে সম্ভবত নিয়েছিলেন কিন্তু সেখানে রেড করে দেখতে হয়েছেন। সেই সাথে বিভিন্ন জাতীয় স্তরে খেলার অভিজ্ঞতা আছে আমিরের। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে আমির দায়িত্ব পালন করে এসেছে। ওসমান ভাই তোমার ক্যামেরার সিগন্যাল তো ঠিক আছে, এটা উঠতে পারি ওর না তো সিস্টেম মতো আব্দুল সুফানের রিপোর্ট ভিশন টিভি। অনুষ্ঠিত হলো জেনারেল পদ্মজং ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল 2017। ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশনকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে মোহনবাগান। দেখে নেই খেলার কিছু মুহূর্ত। কৈলাসহর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পদ্মজং আমন্ত্রণমূলক ফুটবলের একাদশ তথা শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশন। পদ্মজংয়ের ইতিহাসে সবচেয়ে ভিড়ে ঠাসা দর্শকপূর্ণ রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজ মাঠে খেলার উত্তেজনার পারদ চড়তে থাকে।
খেলার শুরুতেই প্রথমে ইয়ং দার্লং ঘন ঘন আক্রমণ শানাতে থাকে। খেলার কিছুক্ষণ পরই মোহনবাগানের কোচ ভারত খ্যাত খেলোয়াড় জো পল আনাসারি খেলোয়াড়দের ছক পাল্টে দেন। মোহনবাগান নিজস্ব ছন্দে ফিরে আসে। টেকনিক্যাল ফুটবল খেলে ঘন ঘন আক্রমণ শানিয়ে ইয়ং দার্লংয়ের ডি বক্সে ফেলতে থাকে। একের পর এক আক্রমণে ইয়ং দার্লংয়ের রক্ষণভাগ দিশেহারা হয়ে পড়ে। প্রথমার্ধের 30 মিনিটের মাথায় মোহনবাগানের জগদীশ বড়ো 2 রক্ষণকে কাটিয়ে যে মাইনাস করেন, তার থেকে ফাঁকায় দাঁড়ানো মোহনবাগানের লিংরং তুয়া লোথা গোলপোস্টে সরাসরি শট করে মোহনবাগানকে 1-0 গোলে এগিয়ে দেন। প্রথমার্ধের পুরোটাই প্রাধান্য নিয়ে খেলে ইয়ং দার্লং অনেক চেষ্টা করলেও গোল পরিশোধ করতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইয়ং দার্লং মারিয়া হয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে। এই সময় খেলা চড়া মেজাজে হতে থাকে। একই সঙ্গে উভয় দলই কয়েকটি দৃষ্টিকটু ফাউল করলে রেফারি শিবজ্যোতি চক্রবর্তী ইয়ং দার্লংয়ের 2 জন এবং মোহনবাগানের 1 জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ইয়ং দার্লং গোল পরিশোধের জন্য মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে। দ্বিতীয়ার্ধে একটা সময় রেফারির সতর্কতা সত্ত্বেও মোহনবাগান অহেতুক সময় নষ্ট করতে থাকে। মাঝে মাঝে ফাউলকে কেন্দ্র করে মাঠে কিছু উত্তেজনা তৈরি হয়। এক্ষেত্রেও রেফারি সতর্ক ভূমিকা নেন। দ্বিতীয়ার্ধের খেলার গতির বিরুদ্ধে রক্ষণভাগ থেকে দূরপাল্লার শট করে মোহনবাগানের শুভঙ্কর অধিকারী ইয়ং দার্লংয়ের গোলরক্ষক ডি বক্স ছেড়ে অনেক দূরে এগিয়ে আসলে সুযোগকে কাজে লাগান পরিমল দার্লং। ফাঁকা গোলপোস্টে মোহনবাগানের পক্ষে শেষ প্যারেকটি মেরে দেন। ফলস্বরূপ নির্ধারিত সময়ে মোহনবাগান 2-0 গোলে জয়ী হয়। তবে ইয়ং দার্লং হারলেও মাঠ ভর্তি দর্শকের মন জয় করে নেন। I am very happy. The first time I came here to play the football matches. My football career I didn't come here and I didn't get a chance to play here. But first of all, I am credit to the public and those who are conducting the tournament. Because from capital there's a lot of I traveled around a 5 hours journey from the capital to Kailash Nagar. But such a crowd, it's an amazing crowd. This crowd is only the motivating the football. Sir, another one thing you see, the YD is the local indigenous team. This is trained by the local people, local coach. He was from the Mohanbagan, so the highly technified or technical team. So, how did you expect such tough fight from them? Yeah, we got a good. They played very good football. It was a Tripura team, but some patches we got the chances. I see. Yeah, that's a technical parts. But if you get a good coaching and everything, if you go somewhere else if you have to pick up from here to 1 or 2, 3 people players, then they can mold the skills and everything. Did you find any? The captain was a very nice. Yeah, I saw him. So if they demand, will you pick up them? Because my team is under 18. Yeah. We cannot take more than 20 or 21. That's the main thing. So I cannot. If we can suggest any other clubs, that's all I can do that. Sir, one thing you said that last crowd. What about the feelings about the crowds? Very nice. That's why I am telling you. The crowd is motivating the players. If no crowd, they cannot play well. Because of crowd only they are playing. But if we are not, suppose we are playing in 11 versus 11. If there is no crowd, there is no charm. What about the infrastructure? Yes, okay, good. It's such a rural area. You have such a nice ground. The public and good gallery and the pavilion is there. I think I am very happy to see these things in a rural area. I am rare to see that. So, sir, before that means you have to go for a grassroots. Yeah. You have to pick up the player from 6 to 8 or like that. Then give the coaching. Then only it will get a growth. Otherwise, if I pick up from 15 years old to 16 years old, we cannot mold that. If under 60, if you have played like under 6, under 8, under 10, under 12, then automatically the age group will be there. Thank you, sir. রাত্রে আমরা রওনা দেব আগরতলাতে, যেহেতু ওরা আমাদেরকে ইনভাইট করেছে ওএনজিসির তরফ থেকে। কে দেববর্মা মনে হয় তিনি জানি না সঠিক, ওনাদের আমরা সব কিছু কাগজপত্র পেয়েছি। যেহেতু কালকে 10টার মধ্যে আমাদের খেলা আছে, সেহেতু রাত্রের মধ্যে আমাদের রওনা দিতে হবে। প্লিজ
আমার ছেলেরা ভালো ফুটবল খেলেছে, যেহেতু ভারতবর্ষের মধ্যে মোহনবাগান আমরা জন্মের পর থেকে শুনে আসছি নামি দামি ক্লাব, এবং এখান থেকেই ভারতের প্রতিনিধিত্ব করা হয়। ভারতেই আমাদের গর্ব মোহনবাগান ক্লাব। এদের সঙ্গে আমরা খেলতে পেরেছি বলে আমরা সার্থক মনে করি। আমরা যদিও হেরে গেছি, খেলার মধ্যে তো হার জিত তো আছেই, তবু আমাদের দুঃখ নেই এই হারাতে, যেহেতু আমার ছেলেরা তাদের খেলা উজাড় করে দিতে পেরেছে। রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। সংবাদ শেষ করে আগে আবার দেখে নিচ্ছি হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের কৈলাসহর মহকুমার ৯তম সম্মেলন 2017। কৈলাসহর আরজিএম হাসপাতালে পরিদর্শনে ছুটে গেলেন উন্নয়ন মন্ত্রী। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের উপজাতি ছাত্রীবাসের ১৪ জন ছাত্রী গুরুতর অসুস্থ। ট্যালেন্ট সার্চ একাডেমির পক্ষ থেকে ট্যালেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হল ছাত্রছাত্রীদের। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী মহোদয়ের তপের মধ্যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ। উদ্যোগে ব্লক ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ী আমবাসা ব্লক। সমাপ্তি হল লক্ষ্মীপুর সামাজিক সংস্থা ফুটবল টুর্নামেন্ট 2017। অনুষ্ঠিত হল জেলারের পদ্মজং ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল 2017। হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। নমস্কার।